ভারতবর্ষের লেখক অর্থাৎ ছোট গল্পকার সৈয়দ মুস্তাফা সিরাজ বাংলা সাহিত্যের এই সময়কার উত্তর আধুনিক কালের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট গল্পকার সৈয়দ মুস্তাফা সিরাজ। তার গল্পের মধ্যে বাংলার, বিশেষ করে রাঢ় বাংলার একটা মাটির সোঁদা গন্ধ আমরা পাই। আমি যে কথাটা বলতে চাইছি যে মাটির সোঁদা গন্ধ, মাটির সোঁদা গন্ধ বলতে আমি একেবারে বলবো যে রাঢ় বাংলার যে বৈশিষ্ট্য, রূপ এবং ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, ভূমিরূপ, আবহাওয়া এবং সেখানকার মানুষের জীবনচর্যা, এই বিষয়গুলো কিন্তু সৈয়দ মুস্তাফা সিরাজের গল্পে অত্যন্ত সুন্দরভাবে স্পষ্ট হয়ে ওঠে। অর্থাৎ তার গল্পে একটা নির্দিষ্ট অঞ্চল অর্থাৎ রাঢ় বাংলার অঞ্চলের কথা আমরা সহজেই ধরতে পারি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্প তোমরা পড়েছ। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্পে যেমন রাঢ় বাংলার একটা চিত্র পাওয়া যায়, আমাদের সৈয়দ মুস্তাফা সিরাজের গল্পেও কিন্তু সেই একই বৈশিষ্ট্য ধরা পড়ে। মূলত গঙ্গার পশ্চিম পাড়ের বীরভূম, বর্ধমান, এই সমস্ত অঞ্চল জুড়ে যে রাঢ়বঙ্গ, সেই রাঢ়বঙ্গের চালচিত্র, সেই রাঢ়বঙ্গের ছবি আমরা এখানে স্পষ্ট দেখতে পাই। গল্পটার নাম ভারতবর্ষ। এখানে একটু বিপরীত ভাবনা থাকতে পারে যে আমি একবার বলছি যে সৈয়দ মুস্তাফা সিরাজ রাঢ়বঙ্গের কথা বেশি করে বলেন, আবার পাশাপাশি বলছি যে গল্পটার নাম ভারতবর্ষ। তাহলে একটা নির্দিষ্ট অঞ্চলের বৈশিষ্ট্য, সাধারণ মানুষের জীবনচর্যার সঙ্গে গল্পটার নাম ভারতবর্ষ কেমন যেন একটু সামঞ্জস্যহীন। তাহলে কি নামকরণের কোনো ত্রুটি? আসলে তা না। আসলে আমাদের যে ভারতবর্ষ, আমাদের ভারতবর্ষের যে রূপ, যে ভারতবর্ষের বৈচিত্র্য, ভারতবর্ষের একতা, অখণ্ডতা, সেই প্রসঙ্গেই সওয়াল করেছেন গল্পে। অর্থাৎ আমাদের যে ভারতবর্ষীয় অখণ্ডতা, সাম্প্রদায়িক সম্প্রীতির ভাবনা, এইটা তার গল্পে কিন্তু মুখ্য হয়ে ওঠে। ঠিক আলোচ্য এই গল্পে আমরা সেই ভারতবর্ষের সেই ভাবনাটাকে আরও বেশি দেখতে পাবো। এখানে মূলত সাম্প্রদায়িক সম্প্রীতির কথাই আমরা দেখব। এখানে বিভিন্ন জাতি, বিভিন্ন ভাষাভাষীর মানুষ, বিভিন্ন ধরনের চিন্তাভাবনা, তাদের কর্মপদ্ধতি, তাদের পেশা, তাদের সংস্কৃতি, তাদের ধর্ম, আচারান, উৎসব, অনুষ্ঠান, বিভিন্নতা আছে। তবু কোথাও যেন একটা মিল, একটা গভীর মেলবন্ধনের কথাও কিন্তু আমরা পাই। ভারতবর্ষ গল্প কিন্তু তার একটি উল্লেখযোগ্য। অর্থাৎ ভারতবর্ষের যে স্বভাব, ভারতবর্ষের যে বৈশিষ্ট্য, মূলত তার সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা রাঢ়বঙ্গের পটচিত্রের মধ্য দিয়েই তিনি সমগ্র ভারতবর্ষের সেই ভাবনাটাকেই প্রকাশ করতে চেয়েছেন। সৈয়দ মুস্তাফা সিরাজ তার গল্পে আমরা দেখব, প্রথমে শুরু হচ্ছে পিচের সড়ক, বাঁক নিয়েছে যেখানে, সেখানেই গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার। পিছনে গ্রাম, ঘন বাঁশবনে ঢাকা। এই যে জায়গাটা পিচের রাস্তা, আমরা যদি আমাদের গ্রামের দিকে লক্ষ্য করি, আমাদের যদি গ্রামের বৈশিষ্ট্য তার দিকে লক্ষ্য করি, যেখানে কিছু রাস্তা মিলিত হয়েছে, অর্থাৎ তুলনায় যোগাযোগ ব্যবস্থা ভালো, অবশ্যই পিচ রাস্তার ধারে, সেখানেই কিন্তু গ্রামের বাজারগুলো গড়ে ওঠে। এবং গ্রামের বাজার যেখানে, তার পিছনেই থাকে গ্রাম,
সেই গ্রামটা কিন্তু অতটা চাকচিক্যময় নয় যতটা কিনা আমাদের গ্রামের যে বাজার, সেখানে আলো জ্বলে, লোক আসে, আড্ডা হয়, মোটামুটি জমজমাটে ভাব থাকে। কিন্তু গ্রামের বাকিটা অংশ সন্ধ্যায় একেবারে নিস্তব্ধ অন্ধকারে ডুবে থাকে। আমাদের প্রত্যেকেরই যে গ্রামের, অর্থাৎ বাংলার যে গ্রামের গঠন, বৈশিষ্ট্য, সেই কথাটাই একেবারে অত্যন্ত সুন্দরভাবে চিত্রায়িত করেছেন লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ। রাঢ় বাংলার আর 5টা গ্রামের মতোই তিনি একটা গ্রামকে তার গল্পে তুলে এনেছেন, যেখানে কিনা গ্রাম এবং গ্রামের বাজারের একটা স্পষ্ট পার্থক্য আছে। গ্রামে বিদ্যুৎ নেই, তাই মাঝে মাঝে বিমর্ষ সভ্যতার মুখ চোখে পড়ে। যখন কিনা কাঁচা রাস্তা ধরে সবুজ ঝোপের ফাঁকে এগিয়ে আসে কোনো যুবক বা যুবতী, অর্থাৎ আলোময় যে বাজার, সেখানে আলো আছে, কিন্তু গ্রামে তখনও পর্যন্ত বিদ্যুতায়ন হয়নি। অবশ্য আজকে 21 শতাব্দীতে দাঁড়িয়ে, আজকে 2021 সালে আমরা এসে আমাদের যে গ্রাম, আমাদের যে গ্রামের বৈশিষ্ট্য অনেকটাই পরিবর্তিত হয়েছে। এখন বাংলার গ্রামে গ্রামে বিদ্যুতায়ন হয়েছে, পানীয় জলের ব্যবস্থা হয়েছে, কাঁচা ঘরগুলো পাকা বাড়ি হয়েছে। কিন্তু গল্পটা যখন সৈয়দ মুস্তাফা সিরাজ লেখেন, তখন কিন্তু গ্রামের বৈশিষ্ট্যটা এত উন্নতি হয়নি। সৈয়দ মুস্তাফা সিরাজের এই গল্পটি দেজ পাবলিকেশনের একটি বই প্রকাশ হয়, সিরাজের সেরা 50টি গল্প সংকলন। সেখানে কিন্তু ভারতবর্ষ গল্পটি আছে, সেখান থেকে এটি নেওয়া হয়েছে। সেখানে যে শহর, তার যে বৈশিষ্ট্য, তাদের আর্থিক যে উন্নতি, সেই জায়গাটা কিন্তু রাঢ়বঙ্গের কোনো গ্রামের যুবক যুবতীর মধ্যে সেই ছাপ পাওয়া যায় না। বরং সেখানে কি পাওয়া যায়, যে সমস্ত যুবতীরা আসে, পরনে যা পোশাক তা আহমেদাবাদের কারখানায় তৈরি। আহমেদাবাদ অর্থাৎ আমাদের দেশীয় কোম্পানিতে। দেশি এবং বিদেশি কাপড়ের মধ্যে অবশ্যই পার্থক্য আছে, তবে একেবারে গ্রামের যে সমস্ত মানুষেরা যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে, তারা দেশীয় কাপড় পরিধান করে, আহমেদাবাদের সুতোকলের কাপড়েই তারা ব্যবহার করে। তারা বিলেতি ধরনের বা উন্নত ধরনের পোশাক আশাক তাদের কপালে বা পরিধানে জুটে না। অর্থাৎ এই কথাটার মাধ্যমেও লেখক, ছোট গল্পকার সৈয়দ মুস্তাফা সিরাজ গ্রামের একটা অর্থনৈতিক কাঠামোর ভিত্তি কিন্তু ব্যক্ত করতে চেয়েছেন। কিন্তু বাজারে বিদ্যুৎ আছে, সেখানে কি কি আছে তোমরা সবাই এই জায়গাটা কিন্তু পরিচিত, যে আমাদের যে গ্রামের তুলনায় বাজার যেখানে, সেই বাজারে কি কি থাকতে পারে। 3টে চায়ের দোকান মানে বাজারে একেবারে আড্ডার স্থল। তুমি দেখবে বিভিন্ন গ্রামের যেখানে চায়ের দোকান, সেখানে নির্দিষ্ট পলিটিক্যাল বা গ্রাম্য আলোচনা এবং নানান ধরনের আলোচনা সেই চায়ের দোকানের মধ্যেই সংগঠিত হয়। এবং তুমি যদি লক্ষ্য করে দেখো যে চায়ের দোকানে যারা গল্প করেন, তারা জানেন না পৃথিবীতে এমন কিছু নয়। সে ইউনেস্কো সম্পর্কে জানে, সে মহাকাশ চর্চা সম্বন্ধে জানে, ফাইটার প্লেন সম্বন্ধে জানে, আয়রন ডোম সম্পর্কে জানে, জেয়াস কীভাবে উৎপত্তি হলো, তার বিস্তার কি হতে পারে, এমনকি বলতে পারে যে পৃথিবীর সমস্ত জটিল ভাবনার জ্ঞান তাদের আছে। এবং সে হয়তো করোনা প্রতিরোধ করার উপায়ও সে বলে দিতে পারে। নানা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে তাদের জ্ঞানগর্ভ বক্তৃতাও তোমরা এই সমস্ত চায়ের দোকানে দেখতে পাবো। অর্থাৎ চায়ের দোকানে বললে তো আর পয়সা লাগে না, এবং যে যার নিজেদের আভিজাত্য এবং জ্ঞানের বহর সেখানে ফলানোর একটা বড় জায়গা, যা স্বাভাবিকভাবে চায়ের আড্ডাতে হয় আর কি।
দুটো সন্দেশ, আর কি আছে, তিনটে, তাহলে সেখানে আমরা কটা চায়ের দোকান বসে, তিনটে চায়ের দোকান, দুটো সন্দেশের, তিনটে পোশাকের, একটা মনোহারের, দুটো মুদিখানার। তাহলে মোটামুটিভাবে বাজারটা বেশি যে খুব বড় বিস্তৃত বাজার তা না, মোটামুটি একটা বাজার। সেখানে একটা আড়ত আছে। আড়ত মানে তোমরা সবাই জানো, যেখানে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী আদান প্রদানের একটা স্থান। একটা হাস্কিং মেশিন আছে। হাস্কিং মেশিন মানে যে ধান ভানা মেশিন, সেই মেশিনও সেখানে একটা আছে। তার পিছনে ইটভাটা আছে। চারপাশের গ্রামের লোকে, চারপাশের গ্রাম থেকে লোকেরা আসে। রাত 9টা অবধি জোর জমাটি ভাব থাকে। স্বাভাবিকভাবে এই চিত্রগুলো গ্রামের সকল ছেলেমেয়েরাই এই মোটামুটি এই চিত্র সম্পর্কে অভ্যস্ত। আর কি, তারপর সব ফাঁকা, শুধু কিছু আলো জ্বলে, কিছু নেড়ি কুত্তার ছায়া ঘোরে পিচের ওপর। মাঝে মাঝে চলে যায় ট্রাক দূরের শহরের দিকে। আবার সব চুপচাপ। বাঁকের মুখে আদ্যিকালের বট গাছে পেঁচার ডাকও স্তব্ধতার অন্তর্গত মনে হয়। অর্থাৎ যখন বাজারে 9টা বেজে যায়, তখন সেই সমস্ত মানুষেরা যে যার ঘরে ফিরে যায়। শহর যেমন মোটামুটিভাবে একটা কোলাহল থাকে, তার কর্মপ্রাণতা থাকে, গ্রামে কিন্তু রাত্রি 9টার পর একেবারে নিঝুম, নিস্তব্ধ। পিচের রাস্তা দিয়ে দুটো একটা গাড়ি শহরের অভিমুখে হয়তো যায়, কিন্তু সেই যে আমাদের বাজার একেবারে স্তব্ধতায় পরিণত হয়। সামান্য কিছু আলো থাকে। নেড়িকুত্তা মানে কি, যে সমস্ত কুকুরের গায়ে সেই রকমভাবে ছালমাল উঠে যায়, লোম টোম থাকে না, এবং তাদের কোনো মালিক থাকে না, রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, সেই সমস্ত কুকুরগুলোকে আমরা বলি নেড়ি কুত্তা। সেরকম 2-4টে নেড়ি কুত্তা বাজারে এখানে ওখানে ঘুরে বেড়ায় এবং তাদের ছায়া পিচের রাস্তার উপর পড়ে। এবং এখানে দেখবে যে বাঁকের মুখে আদ্যিকালে বট গাছে পেঁচার ডাকও এত স্তব্ধ, পেঁচার ডাক যদি শোনা যায়, সেটাও যেন মনে হয় যে স্তব্ধতার অন্তর্গত। অর্থাৎ লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ রাঢ় বাংলার একটা গ্রাম এবং তার বাজার বর্ণনা করতে গিয়ে একেবারে অত্যন্ত সুন্দরভাবে, নিটোলভাবে একটা চিত্র উপস্থাপিত করেছেন। যে চিত্র মোটামুটিভাবে শুধুমাত্র রাঢ় বাংলার নয়, সমগ্র বাংলার গ্রামের এবং গ্রামের বাজারের বৈশিষ্ট্যকে যেন তুলে ধরে। আশা করি তোমরা এই যে বৈচিত্র্য বা বৈশিষ্ট্য বাজারের, সেটা নিশ্চয়ই ধরতে পেরেছ। এবার তিনি বাজারের পাশাপাশি তিনি গ্রামের মানুষজন এবং তাদের আলোচনার পর্যায়ে তিনি প্রবেশ করতে চাইছেন দ্বিতীয় স্তবকে। যে গ্রামের যে একটা বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য অনুযায়ী আমরা দেখব যে ফাঁকা মাঠ, বিস্তৃত মাঠ, সেখান থেকে হু করে ঠান্ডা বাতাস, শীতের হিমেল বাতাস আসে, কনকনে বাতাস সেখান থেকে আসছিল। তারপর আকাশ ধূসর হলো মেঘে, হালকা বৃষ্টি শুরু হলো। মোটামুটি সমুদ্র উপকূল অঞ্চলের কাছাকাছি। ফলে এখানে কিন্তু শীত এবং গ্রীষ্ম দুটো যতটা প্রভাব বিস্তার করে, তার থেকে যে রাঢ় বাংলা অনেক বেশি কিন্তু চরমাভাবাপন্ন আবহাওয়া। তোমরা জানো যে সমুদ্র থেকে যত আমরা স্থলভাগের অভ্যন্তরে প্রবেশ করব, ততই কিন্তু চরমভাবাপন্ন আবহাওয়া দেখা যাবে। ফলে তোমরা যারা সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের কাছাকাছি বাস করো, সেখানে যে আবহাওয়ার পরিবেশ, সে তুলনায় রাঢ় বাংলায় কিন্তু অনেকটা চরম ভাবাপন্ন ওয়েদার কন্ডিশন। এবং সেখানে মৃত্তিকাও যেন পলি মাটি
দ্বারা বিস্তৃত যে অঞ্চল, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, এটা কিন্তু রাঢ় বাংলায় অনেকটা লাল মাটি, এবং সেই মাটিতে যেহেতু সমুদ্র উপকূল থেকে অনেকটা দূরে, সেখানে কিন্তু চরম হাওয়াপূর্ণ ওয়েদার কন্ডিশন থাকবে। সেই কারণে সেখানে যে হাওয়া বয়ে আসে, যে তাপমাত্রা, সেই তাপমাত্রা কিন্তু অনেকটাই কম। ঠিক এইরকম একটা সময় তারপর আকাশ ধূসর হলো মেঘে, হালকা বৃষ্টি শুরু হলো পূর্ব মেদিনীপুর, হাওড়া, তারপরে হুগলি, আমরা পশ্চিম মেদিনীপুরের কিছুটা অংশ বলতে পারি, উত্তর দক্ষিণ এবং কলকাতা, এখানকার যে ওয়েদার কন্ডিশন, সেই তুলনায় আমি বলতে চাইছিলাম যে রাঢ় বাংলা, অর্থাৎ রাঢ় বাংলা বীরভূম, বর্ধমান, বাঁকুড়ার কিছুটা অংশ, পুরুলিয়া, এই সমস্ত জায়গা আর কি, আমাদের গঙ্গার মোটামুটি পশ্চিমাঞ্চল, মধ্য যে বঙ্গ গঙ্গার পশ্চিমাঞ্চলের সেই অংশটাই আমরা রাঢ় বাংলা হিসেবে বিবেচিত করি। সেখানে যেমন লাল মাটির একটা থাকে, সেখানে সমুদ্র উপকূল থেকে অনেকটা দূরে থাকার কারণে সেখানকার জলবায়ু অনেকটা চরম হাওয়াপূর্ণ হয়, সে কথাই আমি বলছিলাম। উত্তর 24 পরগনা কিন্তু রাঢ় বাংলার অন্তর্গত নয়। রাঢ় বাংলার শীতে এমনিতেই খুব জাঁকালো, বৃষ্টিতে তা হলো ধারালো। ভদ্রলোকে বলে পৌষে বাদলা, ছোট লোকে বলে ডাওর, আর বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তাকে বলে ফাঁপি। এই কতগুলো টার্ম আমাদের কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ পৌষে বাদলা কি, ডাওর কি, ফাঁপি কি, এখানেই কিন্তু গল্পকার সৈয়দ মুস্তফা সিরাজ স্পষ্টতই লিখেছেন। ভদ্রলোক যারা সমাজে শিক্ষিত, অর্থনৈতিকভাবে উন্নত, যাকে আমরা শিষ্টজন বা ভদ্রজন বলছি, তারা সেটাকে বলে পৌষে বাদলা, পৌষ মাসের বাদল বৃষ্টি। ছোট লোকে অর্থাৎ অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে পড়া, জ্ঞান এবং শিক্ষার দিকে পিছিয়ে পড়া, কিংবা আমরা বলতে পারি তথাকথিত জাতিভেদ সিস্টেমে যারা নিচুর স্তরের মানুষ, ক্ষুদ্র শ্রেণীর মানুষ, তারা কি বলে, তাকে ডাওর বলে। এবং বৃষ্টির সঙ্গে যদি বাতাস বইতে থাকে, জোরালো বাতাস, তখন তাকে বলে ফাঁপি। দেখবে বৃষ্টি হবে এবং জোরালো বাতাস পড়লে সেটা কিন্তু অনেকটাই কিন্তু তীক্ষ্ণ এবং কনকনে ঠান্ডা পড়ে। সেইটাকে সৈয়দ মুস্তফা সিরাজ তিনি কি বলছেন, ধারালো। তো বৃষ্টির সঙ্গে শীতকালে যদি বাতাস বইতে থাকে, তাহলে কিন্তু সেটা কি হবে, ধারালো। তোমরা যদি কেউ শীতকালে পাহাড়ে বেড়াতে যাও, কমপক্ষে একেবারে হিমালয় ঘেঁষাঘেঁষি অঞ্চলে উত্তর ভারতে বেড়াতে যাও, তাহলে দেখবে সেখানে একটা যে বাতাস বয়, তাপমাত্রা কোথাও কোথাও 0 ডিগ্রি থাকেই, 3-4 ডিগ্রির নিচে বেশিরভাগ জায়গায় থাকে। এবং সেই বাতাস যখন বইতে থাকে, তোমার মনে হবে যেন সোঁচবিদ্ধ করছে তোমার ত্বকে। ঠান্ডার প্রভাবটা এত জোরালো, এত তীক্ষ্ণ, এত প্রখর। ঠিক ওই রকম ঠান্ডা ঠিক নেই রাঢ় বাংলায়, তবুও রাঢ় বাংলায় অনেক সময় 7, 8, 9 এইরকম তাপমাত্রা থাকে। স্বাভাবিকভাবে বুঝতে পেরেছ, বৃষ্টির সময় এবং তার শীতকালে যে কনকনে ঠান্ডা হাওয়া বয়, তাপমাত্রা কম থাকে এবং সেটাকে অনেকটাই তীক্ষ্ণ। এর নাম তাহলে কিন্তু মনে রাখতে হবে, পৌষে বাদলা, ডাওর এবং ফাঁপি। এই 3টে টার্ম কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। সেবার এই আবহাওয়া হয়ে পড়ল ফাঁপি। অর্থাৎ ফাঁপি মানে বৃষ্টি এবং হাওয়া, এইটা কিন্তু বইছে, পরে তাকে আমরা বলবো ফাঁপি। তখনও দূরের মাঠে ধান কাটা হয়নি, মানে তখনও কিন্তু সব জায়গায় ধান কেটে নেওয়া হয়নি, মাঠে তখনও ধান আছে। এই অকাল দুর্যোগে ধানের ক্ষতি হবে প্রচণ্ড,
যারা ধানের সঙ্গে যুক্ত, কৃষিকাজের সঙ্গে যুক্ত, তারা জানো যখন ধান পেকে যায় সেই সময় যদি এই ধরনের বৃষ্টি হয়, বাতাস হয়, তাহলে ধানের প্রচণ্ড ক্ষতি হয়। ধান গাছ যেমন নুয়ে পড়ে, ধান ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। ধানগুলো যদি ঝরে যায় তাহলে কিন্তু সমূহ ক্ষতি হয় কৃষকদের প্রচণ্ড, এবং সে ধান কাটারও খুব সমস্যা হয়। তাই লোকের মেজাজ গেল বিগড়ে। চাষাভুষো মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করতে থাকলো রোদে ঝলমল একটা দিন, এবং মুণ্ডপাত করতে থাকলো আল্লাহ ভগবানের। এটা তো কোনো মানুষের কাজ নয়। এই প্রকৃতি যেন সেই চরম শক্তি, পরম নিয়ন্তা শক্তি ঈশ্বরের দেওয়া। ফলে যদি কাউকে দোষ দিতে হয় আল্লাহ কিংবা ভগবানকেই সেই দোষটা দিতে হয়। সেই কারণে তারা আল্লাহ ভগবানেরকেও মুণ্ডপাত করতে থাকলো। কোনো মানুষকে তো দোষ দিতে পারছে না, একমাত্র যদি দোষ দেওয়া, মানুষকে দোষ দিতে পারছে না, যদি দোষ দেওয়া যায় তো আল্লাহ ভগবানকে। আল্লাহ ভগবানকেও সাপসাপান্ত কিংবা তাদের মুণ্ডপাত করতে কম করছে না। সেসব দিক ক্ষিপ্ত কোনো কোনো যুবক চাষি, মাথার উপর আর কোনো শালা নেই রে, কেউ নেই। অর্থাৎ ভগবান বা আল্লাহ যাদেরকে তারা পূজা করে, প্রার্থনা করে, তাদের অস্তিত্ব সম্পর্কেও তাদের সন্দেহ দেখা দিয়েছে। কেননা তাদের এই প্রাকৃতিক দুর্যোগ, এই অবস্থায় তারা কিন্তু মাথা ঠিক রাখতে পারে। নেক্সট, কেউ নেই মাথার উপর, তখন যা কিছু করা যায়। ক্ষিপ্ত মেজাজে কথায় কথায় তর্ক বাঁধে, মারামারির উপক্রম হয়, এবং তর্কের কোনো প্রসঙ্গ অপ্রসঙ্গ নেই। একটা কিছু পেলেই হলো। সেই দুরন্ত শীতের অকাল দুর্যোগে গ্রামের ঘরে বসে কারো সময় কাটে না। সবাই চলে আসে সভ্যতার ছোট্ট উনুনের পাশে হাত পা সেঁকে নিতে। এইখানে একটা টার্ম ইউজ করা হয়েছে, সভ্যতার ছোট্ট উনুন। সভ্যতার ছোট্ট উনুন বলতে আমরা বলতে চাইছি অবশ্যই সেই বাজারকে। এইটুকুই যা সুখ তখন। এবং অলস দিন কাটানোর একঘেয়েমি দূর করতেই নানান কথা আসে। বোম্বাইয়ের অভিনেতা অভিনেত্রী কিংবা গায়ক, অথবা ইন্দিরা গান্ধী, মুখ্যমন্ত্রী, এমএলএ, নয়তো সরা বাউরি, সবই এসে পড়ে। অর্থাৎ তাদের, আমি একটু আগে বলেছিলাম, এই সমস্ত চায়ের দোকানে আলোচনার ক্ষেত্র সেভাবে কিছু থাকে না। অর্থাৎ সেই আলোচনায় নানান ধরনের বিষয় উঠতে পারে। আমি তোমাদের আগেই সেটাকে আমি একটু শেয়ার করেছিলাম যে কী কী আলোচনা হতে পারে। তাহলে এই যে আমরা গ্রাম দেখছি, রাঢ় বাংলার যে গ্রাম, তাদের যে বাজার, সেই বাজার যেটা সৈয়দ মুস্তফা সিরাজ আমাদের গল্পে ব্যক্ত করতে চাইছেন, সেখানে কি আলোচনা হচ্ছে? কোনো একটা প্রসঙ্গ এলেই হয়। কী প্রসঙ্গ হতে পারে? যে মুম্বাইয়ের অভিনেতা অভিনেত্রীদের সম্বন্ধে আলোচনা হতে পারে, গায়ক গায়িকা সম্পর্কে আলোচনা হতে পারে, ইন্দিরা গান্ধী সম্পর্কে আলোচনা হতে পারে, মুখ্যমন্ত্রী, এমএলএ মানে বিধায়ক, তোমরা সবাই জানো, নয়তো সরা বাউরি, অর্থাৎ গ্রামের একবার প্রত্যন্ত প্রান্তিক এক মানুষকে নিয়েও আলোচনা হতে পারে, অথবা টপ লেভেলের কোনো ব্যক্তিত্ব নিয়েও আলোচনা হতে পারে। আলোচনার প্রসঙ্গ এবং প্রসঙ্গান্তর যখনই যেভাবে হতে পারে, এবং সেই সংক্রান্ত যার যতটা জ্ঞান আছে, যার যতটা অভিব্যক্তি আছে, যে সঠিক কি বেঠিক যে যার মতো করে সেই আলোচনায় অংশগ্রহণ করে। জোর কথা কাটাকাটি হয়, চাওয়ালার বিক্রি বাট্টা বাড়ে। তবে এইখানটা একটা মনে রাখবে, চায়ের দোকানে তুমি আড্ডা করো আর যাই করো, তুমি যদি চা না খাও তাহলে সেখানে কিন্তু তোমার স্থান বেশিক্ষণ হবে না। অর্থাৎ যত গল্প হবে, যত আড্ডা আলোচনা হবে, চাওয়ালার চা তত বিক্রি হবে। সেই কারণে তোমরা দেখবে বিভিন্ন চায়ের দোকানে অনেকে আবার টিভি রেখে দিয়েছে। টিভিতে এখন খবর বা অন্যান্য জিনিস দেখছে, চা খাচ্ছে। অর্থাৎ এটাও একটা বিজনেস স্ট্র্যাটেজি।
তবে আমাদের এই যে চায়ের দোকানগুলো সেই স্বাভাবিকভাবে তাদের আড্ডাকে কেন্দ্র করে অনেকটা তার বিক্রি বাট্টা নির্ভর করে। ধানের মরশুম, আজ না হোক কাল পয়সা পাবেই, তাই ধারের অঙ্ক বেড়ে চলে। অনেকে আবার চা ধারে খায়, ধারের তাদের একটা খাতা থাকে। আরে জানি যে গ্রামের লোক কোথায় যাবে, ধানের মরশুম, ধান উঠে গেলে ঠিক আমি টাকা পেয়ে যাবো, অর্থাৎ ধার দিতে চাওয়ালার কোনো বাধা থাকে না। প্রথমে আমরা গ্রামের বাজারকে বর্ণনা করতে দেখলাম, চায়ের দোকানের কথা হলো। এবার এলো একটা বুড়ি, যে বুড়িটা কিনা আদ্যিকালের বুড়ি, অনেক পুরনো দিনের বুড়ি, তুত্তুরে কুঁজো ভিখেরে বুড়ি, অর্থাৎ তার কুঁজো হয়ে গেছে, মানে তার একেবারে বয়সের যেন প্রান্ত সীমায় সে উপনীত হয়েছে, জীবন সায়ান্নে সে উপনীত হয়েছে। কুঁজো হয় যখনই জরা তাকে আক্রান্ত করে। সেই তুত্তুরে বুড়ি, তার চেহারাটা অনেকটা রাক্ষসের মতো, অর্থাৎ চুল টুল এলোমেলো, পোশাক আশাক সেই রকম কিম্পুত কিমাকার, একটা রাক্ষসী চেহারা নিয়ে যেন একটা বুড়ি সেখানে এলো। এক মাথা সাদা চুল, নোংরা ছেঁড়া একটা কাপড় পরনে, গায়ে জড়ানো তেমনি চিটচিটে একটা তুলোর কম্বল, হাতে একটা বেঁটে লাঠি, একবারে নোংরা অপরিষ্কারচ্ছন্ন একটা বুড়ি সেখানে প্রবেশ করলো গল্পের মধ্যে। পিচের পথে ভিজতে ভিজতে দিব্যি একই তালে হেঁটে এলো, অর্থাৎ সে কিন্তু একটা তালে, একটা রিদিম রেখে, কখনো জোরে বা কখনো আসতে নয়, একটা রিদিম রেখে টুকটুক করতে করতে কিন্তু সেই বুড়িটা কিন্তু চায়ের দোকানে এলো। খয়া খুরবুটে মুখে তার সুদীর্ঘ আয়ুর চিহ্ন প্রকট, তার মুখটা কি খয়া খুরবুটে, তুমি দেখবে বয়স্ক মানুষের মুখে কিন্তু অবশ্যই তার বয়সের ছাপ থাকবে, তার চামড়াগুলো কুঁচকে যাবে, এবং সেই জায়গাটা দেখে তার যে অনেক দিন তিনি বেঁচে আছেন, অর্থাৎ তার বয়স যে অনেকটা পথ জীবনের অতিক্রম করে এসেছে, তার চেহারা এবং তার মুখ দেখলে সহজেই বোঝা যাবে। তর্কের মধ্যে চায়ের দোকানে ঢুকে চা চাইল সে। এই তর্ক হচ্ছে, গ্রামের লোকরা সে নানা প্রসঙ্গ এবং প্রসঙ্গান্তরে নিজেদের মধ্যে গল্প করছে, ঝামেলা করছে। সেই মুহূর্তে কিন্তু গল্পে চায়ের দোকানে লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ সেই বুড়ির প্রবেশ ঘটালেন। তাকে দেখে সবাই তর্ক থামায়, স্বাভাবিকভাবে একটা অজানা, একেবারে তার পরিচয়হীন, কেমন একটা কিম্ভূত রাক্ষসী চেহারার একটা বুড়ি যখন এলো, স্বাভাবিকভাবে তাদের দৃষ্টি আকর্ষণ করলো সেই বুড়িতে। তাদের তথাকথিত যে তর্ক, সেই তর্ক কিন্তু তারা থামিয়ে দিল। তাকে দেখে সবাই তর্ক থামালো। এই দুর্যোগে কিভাবে বেঁচে পড়তে হেঁটে আসতে পারলো, সেটাই সবাইকে অবাক করেছে। এত বয়স বুড়ি, কুঁজো বুড়ি, জরাগ্রস্ত বুড়ি, যার খয়া খুরবুটে মুখ জীবনের একেবারে প্রান্তে এসে পৌঁছেছে, সেই এই যে ঠান্ডা ফাঁপি জলবায়ুর মধ্যে, আবহাওয়ার মধ্যে সে কীভাবে এখানে পৌঁছে গেল, সেটা কিন্তু চায়ের দোকানে যারা আড্ডা করছিল তাদের কিন্তু একটা চিন্তার বিষয়, জানার বিষয় হয়ে গেল। চা খুব আরামে গেলে বুড়ি সবার মুখের দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। তখন একজন তাকে জিজ্ঞেস করলো, ও বুড়ি, তুমি এলে কোত্থেকে? বুড়ি কিন্তু সবার দিকে তাকালো, বুড়ি কিন্তু কাউকে কিছু বলেনি। কিন্তু সেই যা আড্ডা করার লোকদের মধ্যে দিয়ে একজন কে বললো যে, বুড়ি তুমি কোত্থেকে এলো, কোথা থেকে তোমার আগমন ঘটছে? বুড়ি বড় মেজাজ, গজ গজ করে জবাব দিল, সে কথায় তোমাদের কাজ কি বাছারা? অর্থাৎ আমি কোথা থেকে এলাম, কোথায় যাব, এই প্রসঙ্গে তোমাদের কাজ কি? তোমাদের তো কিছু কাজ নেই। আমি যেখান থেকে আসি, যেখানে যাই, যা করি, তোমার সেটা জানার কিছু প্রশ্ন নেই। এখানে দেখবে বুড়িটা কিন্তু বড় মেজাজের সঙ্গে কিন্তু সে উত্তর দিয়েছে। সে মিনমিন করে খিনখিন গলায় কিন্তু উত্তর দেয়নি, একবার স্পষ্ট সপাটের জবাব, সে কথায় তোমাদের কাজ কি বাছারা? ওরা হেসে উঠল,
ওরে বাবা, ভারী তেজি দেখছি, এই বাদলায় তেজি টাট্টুর মতো বেরিয়ে পড়েছে। কথাটা শুনে স্বাভাবিকভাবে বুড়ির মেজাজ গেল তেড়কে। বুড়ি খেপে গেল। তোমাদের কর্তাবাবু টাট্টু, তোমাদের কর্তাবাবা টাট্টু মানে এইখানটা তোমাদের একটা জানতে হবে যে রাঢ় বাংলায় একটা সাংস্কৃতিক পরিমণ্ডল আছে, তাদের ধর্মীয় আচার আচরণ আছে। তারা মনে করে যে গ্রামকে রক্ষা করা এমন এক দেবতা, এমন এক শক্তি, তাকেই তারা কর্তা বাবা হিসাবে চিহ্নিত করে। তার কর্তা বাবার পূজা পাঠ বছরে একটা সময় হয় এবং মানুষ সেখানে মানত করে এবং সেখানে তাদের যাবতীয় আশা আকাঙ্ক্ষা কথা বলে। এবং কর্তা বাবাকে কেন্দ্র করে গ্রামীণ যে ধর্মীয় সংস্কৃতি অনেকটা নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ গ্রাম্য দেবতা বা গ্রাম্য শক্তি সেই কর্তা বাবা বলছে। স্বাভাবিকভাবে সে রেগে গিয়ে কী বলছে, তোমাদের কর্তা বাবা টাট্টু, অর্থাৎ তোমরা যাকে পূজা করো, যাকে তোমরা একেবারে স্বীকৃতি দিয়েছো ধর্মীয়ভাবে, সেই কর্তা বাবাকে ডাইরেক্ট বুড়ি কিন্তু বললো যে তোমাদের কর্তা বাবা টাট্টু, খবরদার অকথা কুকথা বলো না। আমি যেখান থেকেই আসি লোকে রেখে, স্বাভাবিকভাবে বুড়ির কিন্তু স্পষ্ট উঠতে যে সে যেখান থেকে আসুক না কেন তোমাদের তো কিছু জানার দরকার নেই। একজন ঠান্ডা মাথায় বলল, ও বুড়ি তুমি থাকো কোথায়, তাই জিজ্ঞাসা করছে এরা। তারপরে উত্তর শিখিয়ে দিল, তোমাদের মাথায়। বলেই সেই কম্বলের ভেতর থেকে একটা ন্যাকড়া বাঁধা পয়সা খুলতে লাগলো। তারপর চায়ের দাম মিটিয়ে আবার রাস্তায় নামলো। অর্থাৎ পথ দিয়ে এসেছিল, চা খেলো, তর্কাতর্কি হলো এবং বুড়ি কিন্তু তার নির্দিষ্ট গন্তব্যের দিকে বা তার অভীষ্ট লক্ষ্যের দিকে কিন্তু সে এগোতে থাকলো। চেঁচিয়ে উঠল, মরবে রে, নির্ঘাত মরবে বুড়িটা। বুড়ি ঘুরে বলল, তোরা মর, তোদের শত গোষ্ঠী মরুক। অর্থাৎ বুড়িকে যখন ব্যঙ্গ করলো, তীব্রভাবে অপমান করার জন্য বলল যে বুড়িটা মরবে, তখন বুড়ি কিন্তু ছেড়ে দেওয়ার পাত্রী নয়। সে কিন্তু স্বাভাবিকভাবে বলতে চেয়েছে বা বলেছে যে আমি মরব না, তোরা মরবি এবং তোদের শত গোষ্ঠী মানে বংশ পরম্পরায় সবাই মিলেই মরবে। এই অভিশাপ কিন্তু বুড়ি দেয়। সবাই দেখলো বুড়ি নড়বড় করে মাকের মুখের বটতলায় গেল। বটতলাটা ফাঁকা, মাটি ভিজে প্রায় কাদা হয়ে রয়েছে। সে সবার অবাক চোখের সামনে সেখানে গিয়ে বুড়ির কাছে একটা মোটা শেকড়ে বসে পড়ল। শেকড়টার পিছনে বুড়ির গায়ে খোদল আছে। সেখানে পিঠ টেকিয়ে পা ছড়ালো সে। বোঝা গেল বুড়ির এই অভিজ্ঞতা প্রচুর আছে, অর্থাৎ সে বৃক্ষবাসিনী। এইখানটায় কিন্তু বুড়ির একটা চরিত্র আমরা স্পষ্ট করে দেখতে পাই। বুড়ি কি গেল একেবারে নির্জন, যেখানে সাধারণ লোকের আগমন ঘটে না, সেরকম একটা বটতলা। সেখানে গিয়ে বটতলার সেই ফাঁকা জায়গায় সেখানে ভিজে কাদা হয়ে গেছে, বুড়ির কাছে একটা মোটা শেকড়ে বসলো। তোমরা কোনোদিন যদি বট গাছ দেখো তাহলে স্বাভাবিকভাবে কিন্তু এই ছবিটা পাবে। বিভিন্ন রকম ঝুড়ি আছে, সেখানে খোঁদলের মতো জায়গা থাকে। শেকড়টার পিছনে বুড়ির গায়ে যেখানে খোঁদল আছে সেখানটা পিঠ টিকিয়ে পা ছড়ালো। অর্থাৎ ওই জায়গাটা একটা আবদ্ধ জায়গা, সেখানে বাতাস কিংবা বৃষ্টির প্রকোপ সেভাবে হবে না। ঠিক সেই রকম একটা জায়গা বেছে নিয়ে কিন্তু বুড়ি সেখানে বসলো। বোঝা গেল বুড়ির এই অভিজ্ঞতা প্রচুর আছে, অর্থাৎ বুড়ি বৃক্ষবাসিনী। অর্থাৎ বৃক্ষের এইরকম কোঁদলে সে বসে। তাহলে বৃক্ষের যে এরকম খোঁদল থাকে, অর্থাৎ ফাঁকা একটা জায়গা, সেই সমস্ত জায়গায় কিন্তু সেই বুড়ি বসার তার অভিজ্ঞতা আছে। সেই কারণে
বুড়িকে বৃক্ষবাসিনী বলা হলো, অর্থাৎ বৃক্ষে যে বাস করে। কেউ কেউ বলল বরং 12 তলায় গেলেই পারত, নির্ঘাত মরে যাবে। এ কথার পর স্বভাবত এবার বুড়িকে নিয়ে অনেক কথা এসে পড়ল। আবার তাদের আড্ডা সেই জায়গাটা জমল। পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচন আছে। ডাক পুরুষ এবং বচন, ডাক ডাক খনা, এই সমস্ত আমাদের অতীত দিনের যারা খুবই বিজ্ঞ পণ্ডিত, যেমন ডাক এবং খনার বচন, এবং তারা কতগুলো কথা বলে গেছেন অভিজ্ঞতার ভিত্তিতে। আমরা এগুলোকে মনে করতে পারি যে আমাদের যে লোক সমাজ, তারা দীর্ঘদিনের অভিজ্ঞতায় যে উপলব্ধি করেছে, আমাদের সেইগুলো কিন্তু প্রবাদ প্রবচনের মধ্যে লুকিয়ে আছে, তাদের অভিজ্ঞতার রেস। ঠিক সেই রকম ডাক পুরুষের বচনের মধ্যেও আমরা সেইভাবে বিশ্লেষণ করে আমাদের অতীত অভিজ্ঞতা, আমাদের লোক সমাজের যে অভিজ্ঞতা, সেগুলোই কিন্তু আছে। এই যে ডাক পুরুষের বচন, এইটাই কিন্তু তোমাদের একেবারে মুখস্থ রাখতে হবে। ডাক পুরুষের বচনটা কি? শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন দিন। অর্থাৎ এই সময় যদি বাদলা হয়, ঝড় বৃষ্টি হয়, তাহলে শনিবারে বাদলা লাগলে সেটা 7 দিন থাকবে, মঙ্গলবারে যদি কোনো বাদলা হয় সেটা 5 দিন স্থায়ী হবে, বুধবারে যদি কোনো বাদলা হয় সেটা 3 দিন স্থায়ী হবে। বাকি যে সপ্তাহের অন্যান্য দিন যদি ঝড় বাদলা হয় তাহলে সেটা সেই দিনেই সমাপ্ত হবে। এই এখানে যে ডাক পুরুষের বচন, সেই বচনটা কি আছে আলোচনা করো। বা মনে করা হবে ডাক পুরুষের বচন অনুযায়ী শনিবার যদি ঝড় বাদলা হয় তা কতদিন থাকে, বা মঙ্গলবার হয় কতদিন থাকে, তাহলে সেই অ্যান্সারটা কিন্তু আমাদেরকে দিতে হবে। অন্য দিন লাগলে একদিনের ব্যাপার, এ বাদলা লেগেছিল মঙ্গলে, কেউ অবশ্য হিসাব করেনি, কিন্তু যেদিন ছাড়লো সেদিন আকাশ পরিষ্কার হয়ে গেল, একেবারে সূর্যের উজ্জ্বল মুখ দেখা গেল। আর সংস্কার করলো বটতলায় সেই গুঁড়ির খুঁতলে পিঠ রেখে বুড়ি চিত হয়ে পড়ে আছে, নিঃসাড়। অর্থাৎ ওরা যে বলেছিল যে বুড়ি এবারে একেবারে নির্ঘাত মরবেই, ওরা দেখলো যে বুড়ি একেবারে নিঃসাড় হয়ে পড়ে আছে। অনেকটা বেলা হলেও সে নড়ছে না দেখে চাওয়ালা জগা বলল, নির্ঘাত মরে গেছে বুড়িটা। এইখানে একটা বিষয় আমি তোমাদের বলবো, এইখানে বিভিন্ন জনের বিভিন্ন উক্তি প্রত্যুক্তি আছে। সেই উক্তি প্রত্যুক্তিগুলো কিন্তু আমাদের খুব মনে রাখতে হবে। কে কি উক্তি করেছিল সেটা কিন্তু পরীক্ষায় খুব ইম্পর্ট্যান্ট। আমাদের এমসিকিউ কিংবা এসিকিউ যে পরীক্ষায় আসে, এই উক্তিগুলোকে কিন্তু মনে রাখতে হবে। আমাদের মনে হতে পারে যে এই বোধহয় বলেছিল বা ও বলেছিল, অর্থাৎ একটা উক্তি আর একটা চরিত্রের ঘাড়ে পড়ে যেতে পারে। সেই কারণে এটা কিন্তু স্পষ্টতই আমাদের জানতে হবে যে জগারা প্রথম উক্তি আমরা পেলাম, নির্ঘাত মরে গেছে বুড়িটা। একজন বলল সর্বনাশ, তাহলে স্যাল কুকুরে ছিঁড়ে খাবে, অর্থাৎ স্যাল মানে শিয়াল কুকুরে ছিঁড়ে খাবে। মানুষ যে মরার গন্ধ, সাংঘাতিক একটা বিশ্রী গন্ধ, মানুষের মৃতদেহের পচা দুর্গন্ধ, ফলে সেখানে শিয়াল কুকুর ছিঁড়ে ছিঁড়ে খাবে, এলাকাটা দুর্গন্ধময় হবে। তাহলে কি করা যেতে পারে? 1 2 করে ভিড় বাড়তে থাকলো। কেউ কেউ বুড়ির কপাল ছুঁয়ে দেখলো প্রচণ্ড ঠান্ডা, একজন নারীও দেখলো কোনো স্পন্দন নেই, অতএব মরাই বটে। তারা ঠিক করে ফেললো যে তাদের স্পন্দন নেই, মাথা ঠান্ডা হয়ে গেছে, স্বাভাবিকভাবে সে মৃত, মরা হিসাবেই সূচিত করা হলো সেই বুড়িটাকে। চৌকিদারকে খবর দেওয়া হলো, সে এসে বলল থানায় খবর দিয়ে কি হবে, ফাঁপিতে 1 ভিখেরি পটল তুলেছে, তার আবার থানা পুলিশ। 5 কোষ দূরে থানায় খবর দাও। তারপর ওনারা আস্তে আস্তে রাত দুপুর, ততক্ষণে গন্ধ ছুটবে। কবে মরেছে হিসেব আছে নাকি? দেখছো না ফুলে ঢোল হয়েছে কেমন? অর্থাৎ
স্বাভাবিকভাবে গ্রামের লোকেরা অতটা গুরুত্ব দিতে চায়নি। একজন কোথাকার বুড়ি, ভিখারি বুড়ি মরে পড়ে আছে, তার জন্য 5 ক্রোশ দূরে, অনেকটা দূরে থানা, সেখান দিয়ে খবর দাও, পুলিশ আসবে, অনেক দেরি হয়ে যাবে, গন্ধ আরো ছড়াবে, তারা অন্য একটা কোনো ব্যবস্থা গ্রহণ করা হলো। তাহলে কি করবো চৌকিদার দা? নদীতে ফেলে দিয়ে এসো, গতি ঠিক গতি হয়ে যাবে যা হওয়া। এখানে দেখবে নদী কথাটা নেই, অর্থাৎ লদি কথা আছে। রাঢ় বাংলার উপভাষায় আমরা দেখব নকে ল বলে উচ্চারণ এবং লকে ন বলে উচ্চারণ করা একটা প্রবণতা আছে। সেই কারণে এখানে নদীটি হয়ে গেছে লদি। এটা উপভাষাগত বৈশিষ্ট্য। লদিতে ফেলে দিয়ে এসো, গতি হয়ে যাবে। অর্থাৎ যাদের কেউ কোথাও নেই তাদেরকে নদীর পাড়েই ফেলে দেওয়া হয়। সেখানে হয়তো কেউ সৎকার করে, অথবা নদীর পাড়ে পড়ে থাকে, সেখানে শিয়াল, কুকুর, শকুন ইত্যাদি খেয়ে সেই মৃতদেহকে পরিষ্কার করে। তোমরা হয়তো এই দুর্দিনের বাজারে এই বিষয়টিকে আরো ভালো করে বুঝতে পারছো। বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। মাঠ পেরিয়ে 2 মাইল দূরে নদী, এখনো শুকনো, সেখানে চড়াই ফেলে দিয়ে এলো কজন মেলে। বাঁশের চ্যাংদোলায় ঝোলানো হয়েছিল, সেটাও ফেলে দিয়ে এলো ওরা। বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল। অর্থাৎ বুড়ির মুখে আগুনও দেওয়া হয়নি, বুড়িকে কবর দেওয়া হয়নি, কিচ্ছু না। একটা চ্যাংদোলা করে নিয়ে তারা ফেলে দিয়েছে বুড়িকে একেবারে নদীর চড়ায়। ফিরে এসে সবাই দিগন্তে চোখ রাখলো, ঝাঁকে ঝাঁকে কখন শকুন নামবে। অর্থাৎ ঝাঁকে ঝাঁকে শকুন এসে বুড়িকে ক্ষতবিক্ষত করে তার মৃতদেহ খেয়ে চলে যাবে। হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। মাঠ পেরিয়ে একটা চ্যাংদোলা আসছে। সেটা যখন বাজারে এসে পৌঁছালো তখন জানা গেল ব্যাপারটা। সেই বুড়ির মড়াটাই তুলে নিয়ে আসছে মুসলমান পাড়ার লোকেরা। আরবি মন্ত্র পড়ছে ওরা, মাথাও টুপিও পড়েছে কেউ কেউ। দেখো, এইখানে কিন্তু গল্পের একটা টার্ন নিল, গল্পের টুইস্ট নিল। অর্থাৎ যে সরল রৈখিক গতিতে গল্পটা এগোতে চাচ্ছিল, গল্পটা কিন্তু সেই দিকে না এগিয়ে গল্পটা কিন্তু পাক নিল। কোন পথে পাক নিল? যে শকুন শয়ে শয়ে নামেনি, বরং বিকেলে সেই চ্যাংদোলাতে তুলে এনেছে সেই গ্রামের মুসলিম লোকেরা, যারা মুসলিম রীতি অনুযায়ী তাকে কবর দেওয়ার হয়, যেমন আরবি মন্ত্র পড়ে মাথায় ফেস টুপি পরে, ঠিক সেই রকম রীতিতেই কিন্তু তারা কাকে আনলো? সেই বুড়িটাকে, যাকে কিনা কিছু লোক নদীর চড়ায় ফেলে দিয়ে গেছিল। যারা ফেলে দিয়ে এসেছিল তারা হিন্দু। তারা অবাক হয়ে এবং রেগে গিয়ে জানতে চাইল, কি ব্যাপার? না, বুড়ি যে মুসলমান। তাহলে হিন্দুরা রেগে গেছে, মুসলমান লোকেরা নিয়ে এসেছে, সেই কারণে তারা কিন্তু মুসলমান বলছে না, বুড়ি মুসলমান। প্রমাণ? প্রমাণ অনেক। অনেকে তাকে শুনেছে বিড় বিড় করে আল্লাহ বা বিসমিল্লাহ বলতে। এমনকি গায়ের মোল্লা সাহেব অকাট্য শপথ করে বলল, আজ ফজরে, ফজর মানে ভোরের বেলা নামাজ, কথাটা মনে রাখতে হবে। ভোরের নামাজকে বলা হয় ফজর। যখন নামাজ ছেড়ে এদিকে বাস ধরতে আসছি, তখনই বুড়োই মারা যাচ্ছিল। ওকে স্পষ্ট কলমা পড়তে শুনলাম। তা কে জানে বুড়ি মরছে, আমি যাচ্ছি শহরে মামলার দিন, তাই দেখা হলো না ব্যাপারটা। ফিরে এসে শুনি ওকে নদীতে ফেলে দিয়েছে। তওবা তওবা, তা কি হয় আমরা বেঁচে থাকতে? তাই খবর দেওয়ার ব্যবস্থা করলাম। এখানে কয়েকটা চরিত্র পরপর আসবে। তাহলে প্রথম আমরা চরিত্র পেলাম গাঁয়ের মোল্লা সাহেব। গাঁয়ের মোল্লা সাহেব ঠিক কি বলল? যখন সে মামলার জন্য শহরে যাচ্ছিল ফজরের নামাজ পড়ে, তখন সে নাকি একেবারে শপথ করে বলল বুড়ি কলমা পড়ছে। কলমা মানে মুসলিমদের মূল যে মন্ত্র, তাকে কলমা বলা হয়। অর্থাৎ সে যদি না মুসলিম হতো তাহলে সে কলমা পড়তো না। এই কথাটাকে সে প্রমাণ করার জন্য দৃঢ়তার সঙ্গে মৌলভী সাহেব, মোল্লা সাহেব সে কথা বলল।
গায়ের ভট্টাচার্য মশাই, তাহলে মোল্লা সাহেব যদি মুসলিমদের নেতৃত্ব স্থানীয় প্রতিনিধি হয়, হিন্দুদের নেতৃত্ব স্থানীয় প্রতিনিধি সেখানে চলে এলো কে? ভট্টাচার্য মশাই, অর্থাৎ পুরোহিত। সবে বাস থেকে নেমেছেন, উকি মেরে সব দেখে শুনে বললেন, অসম্ভব, আমিও তো মোল্লার সঙ্গে একই বাসে আজ শহরে গিয়েছিলাম, আমি স্পষ্ট শুনেছি। বুড়ি বলছিল, শ্রীহরি শ্রীহরি শ্রীহরি। অর্থাৎ দুটো ধর্মের মধ্যে কিন্তু সংঘাত এখানে শুরু হয়ে গেল। কেউ বলছে কলমা পড়ছিল, কেউ বলছে শ্রীহরি বলছিল। অর্থাৎ দুটি ধর্মপ্রাণ জাতির মধ্যে কিন্তু একটা ঝামেলা, একটা সমস্যার উদ্ভব হলো। তার সপক্ষে অনেক প্রমাণ জুটে গেল। নকরি নাপিত দিব্যি করে বলল। আবার একটা নতুন চরিত্র এলো। তাহলে এখানে কি কি চরিত্র আমরা পেলাম? মোল্লা সাহেব, ভট্টাচার্য মশাই, তারপরে পেলাম নকরি নাপিত। দিব্যি করে বলল, কাল আমি কামতে বসবো বলে বটতলায় এসেছিলাম, দেখলাম বসা যাবে না। তখন বুড়িকে স্পষ্ট বলতে শুনেছি, আপন মনে বলছে, হরি বল হরি বল। তাহলে নকরি নাপিত হিন্দুদের ব্যক্তি, সে কিন্তু ভট্টাচার্য মশাইয়ের যে কথাটা সত্যি সেটাকে প্রমাণ করার জন্য সে একটা কথা বলে দিল। তারপরে ফজলু শেখ, বল শুনেছ? ফজলু শেখ বলল, আমি সকর্ণে শুনেছি, বুড়ি লাইল্লাহা ইল্লাহা বলছে। আবার একটা মুসলিম তাদের দলের পক্ষ থেকে সে কিন্তু আবার মোল্লা সাহেবকে সমর্থন করছে। নিবারণ বাগদি রাগী লোক, এক সময় দাগি ডাকাত ছিল, চেঁচিয়ে উঠল, মিথ্যে। তাহলে নিবারণ বাগদি কিন্তু চেঁচিয়ে উঠে পড়ল কি, এই সমস্ত কথা যে বলছে ওরা মিথ্যা কথা বলছে। করিম ফজারি, মানে এই সমস্ত কথা কে বলছে? ফজলু শেখ যে কথাটা বলছে, যে সকর্ণে যেটা শুনেছে লা ইল্লাহা ইল্লাহা, এই কথাটা কিন্তু মিথ্যা কথা, জোরের সঙ্গে বলতে চেয়েছে পদ রাগেই একেবারে বাগদি, নিবারণ বাগদি। সেই করিম ফরাজি এখন খুব নামাজ পড়ে এবং বান্দা মানুষ, মানে একেবারে ভদ্র, বান্দা বলতে একেবারে আল্লাহর অনুগত, তাকে আমরা বান্দা বলি। একদা সে ছিল পেশাদার লাঠিয়াল। নিবারণের চেঁচানি বরদাস্ত করবে কেন সে? আরো চেঁচিয়ে বলল, খবরদার। তাহলে দেখো, ক্রমশ আলোচনাটা কিন্তু একটা জটিল পরিস্থিতির মধ্যে পৌঁছে যাচ্ছে হিন্দু মুসলিমদের মধ্যে। বচসা বেড়ে গেল, তর্কাতর্কি, উত্তেজনা, হল্লা চলতে থাকলো। তারপর দেখা গেল একদল লোক সেই বাঁশের চ্যাংদোলাটা নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে, দোকানগুলোর ঝাঁপ বন্ধ হতে থাকলো। আর তারপরেই দেখা গেল গ্রাম থেকে অনেক লোক দৌড়ে আসছে, সবার হাতে মারাত্মক অস্ত্রশস্ত্র। অত্যন্ত সুন্দরভাবে লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ আমাদের গল্পে এমন একটা জায়গায় আনলেন যেখানে তিনি কি দেখাতে চাইছেন, যে হিন্দু মুসলিম পরস্পরের মধ্যে কিন্তু একটা বাদ বিসম্বাদ প্রবলভাবে দেখা দিচ্ছে। পরস্পরেরা কিন্তু তারা ঝগড়া ঝাঁটিতে একবারে উন্মত্ত হয়ে উঠল। তাহলে এইখানটায় আমি তোমাদের যেটাকে খুব গুরুত্ব দেওয়ার কথা বললাম, যে মুসলিম প্রতিনিধিরা যারা, তারা কি বলেছে, হিন্দু প্রতিনিধিরা তারা কি বলেছে, এটা কিন্তু আমাদের কাজে লাগবে। এই যে লাইনটা, এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লাইন। দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা থেকে আমাদের অ্যান্সার করতে হবে ব্রড কোশ্চেনের জন্য। এবং মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে যুযুধান দুই পক্ষ, হিন্দু এবং মুসলিম, তৈরি হয়ে গেল। চ্যাংদোলাটা তখন পিচের উপর, বুড়ির মড়ার দুপাশে স্পষ্ট দুটো জনতা দাঁড়িয়ে আছে। দু দলের হাতেই অস্ত্রশস্ত্র, পরস্পরকে লক্ষ্য করে গালাগালি চলছে। মাঝে মাঝে মোল্লা সাহেব চেঁচিয়ে উঠছেন, মুসলিম ভাই সকল, জেহাদ জেহাদ, আল্লাহু আকবার। অর্থাৎ একেবারে মুসলিম জনতাকে উৎক্ষিপ্ত করে মুসলিম ভাই সকল জেহাদ। জিহাদ মানে ধর্মযুদ্ধের কথা, ধর্মের অর্থাৎ মুসলিম ধর্ম বিপন্ন, সেই কারণে ধর্মযুদ্ধের আহ্বান দিয়ে দিলেন কে? মোল্লা সাহেব।
চেঁচিয়ে চিৎকার করে বলল, যেমন করে হোক এই যারা মুসলিমদের উপর, তাদের সংস্কৃতির উপর, তাদের ভাবনার উপর প্রতিবাদ করতে চাইছে, তার বিরুদ্ধে তার উক্তি জেহাদ এবং আল্লাহু আকবর ডাক দিয়ে সকল মুসলিমকে একত্রিত হতে বললেন। অন্যদিকে ভট্টাচার্য মশাই গর্জে উঠলেন, জয় মা কালী, জবন নিধনে অবতীর্ণ হওয়া মা। এইখানে দেখবে জবন, হিন্দুরা অহিন্দু মুসলিমদেরকে জবন বলেন। তাহলে কি জবন নিধনে অর্থাৎ মুসলিম নিধনে অবতীর্ণ, কাকে অবতীর্ণ হওয়ার কথা বলছে? জয় মা কালী, যাকে শক্তির দেবী রূপে হিন্দুরা পূজা করেন। জয় মা কালী, জয় মা কালী কি জয়। উঁচি মার, দুদুনমার গর্জন প্রতিগর্জন, এবং দেখা গেল বিপন্ন আইনরক্ষক বেচারা নীল উর্দি পরা চৌকিদার তার লাঠিটি উঁচিয়ে মাঝখানে দাঁড়িয়ে আছে এবং দুই পক্ষকেই কিছু বলার চেষ্টা করছে। যখনই মুসলিম পক্ষ এক পা এগিয়ে আসে, সে মরিয়া হয়ে লাঠিটা পিছিয়ে ঠুকে গর্জায়, সাবধান। আবার হিন্দু পক্ষ এগোলে সে একইভাবে সেদিকে লাঠি ঠুকেছে চায়, খবরদার। তাহলে হিন্দু মুসলিমদের যে যুধান ধুমমার একটা গণ্ডগোল, সেখানে আইন রক্ষক হিসাবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি গ্রামের সেই চৌকিদার, নীলুর্তি পরা চৌকিদার, সে কিন্তু চায় না দুপক্ষের মধ্যে কোনো ঝামেলা হোক। সে কিন্তু আইন রক্ষা করার জন্য সচেষ্ট। সে কিন্তু যথাসম্ভব প্রাণপণে যুধান দুই হিন্দু মুসলিম গোষ্ঠীকে মানে ঝগড়া ঝাঁকি করার ঝামেলার থেকে রক্ষা করার প্রাণপণ চেষ্টা। কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে। সে এবার পর্যায়ক্রমে পাগলের মতো দুই দিকে একবার করে পিছিয়ে লাঠি ঠুকতে শুরু করলো। খট 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 শব্দে কাঁপতে লাগলো। তারপরে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। বুড়ির মড়াটা নড়ছে, নড়তে নড়তে উঠে বসার চেষ্টা করছে। দুদিকেই সশস্ত্র জনতা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, চৌকিদার হাঁ করে দেখছে। তারপর বুড়ি উঠল, উঠে দুই দিকে তাকালো, ভিড় দুটোকে দেখলো। মুখটা বিকৃত হয়ে গেল। সেই বিকৃত মুখে ফ্যাঁক ফ্যাঁক করে হেসে উঠল সে। চৌকিদার এতক্ষণে মুখ খুলে বলল, বুড়িমা তুমি মরনি? মর, তুই মর, তোর শতগোষ্ঠী মরুক। দুদিকের ভিড়ও চেঁচিয়ে উঠল, বুড়ি তুমি মরনি? তোরা মর, তোরা মর মুখ পড়ারা। বুড়ি তুমি হিন্দু না মুসলমান? বুড়ি খেপে গিয়ে বলল, চোখের মাথা খেয়েছিস মিনসেরা, দেখতে পাচ্ছিস নে? ওরে নরক্ষে করে, ওরে শকুন চোখেরা, আমি কি তা দেখতে পাচ্ছিস নে? চোখ গেলে দেবো, যা যা পালা। বলে সে নড়বড় করে রাস্তা ধরে চলতে থাকলো। ভিড় সরে তাকে পথ দিল। শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। দেখো, গল্পের শেষটা কিন্তু অত্যন্ত সাংঘাতিক আর্টিস্টিক ভিউতে শেষ করেছেন সিরাজ। গল্প এমনভাবে গতি এগোচ্ছিল, হিন্দু মুসলমানের একটা স্পষ্ট বিবাদ, খুন জখম। ঠিক সেই মুহূর্তে গল্পটা আবার একবার টুইস্ট হলো, গল্পের আবার একবার মোড় পরিবর্তন হলো, যখন সৈয়দ মুস্তফা সিরাজ সেই বুড়িটাকে বাঁচিয়ে তুললেন। কে সেই বুড়ি? বুড়ি কিন্তু নিছক এক বুড়ি নয়। বুড়ি হচ্ছে ভারতবর্ষের প্রতিনিধি, যে ভারতবর্ষ শত শত যুগ ধরে, শত শত কালের প্রবাহমান ধারায় তার সংস্কৃতিকে ধরে রেখেছে, সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য তার সংস্কৃতিকে। সেই বুড়ি কিন্তু হিন্দু মুসলমানের এই
ভেদকে একেবারে ন্যাক্কারজনক চোখে দেখেছে। সেই বুড়ি ভারতবর্ষ, যেখানে না হিন্দু না মুসলিম, যেখানে মানুষের কথা বলে, যেখানে মানবতার কথা বলে, সেই কারণে বুড়ি মরণ চেয়েছে সেই সমস্ত প্রতিবাদী, প্রতিরোধ করা সাম্প্রদায়িক মানুষদের, যারা কিনা এতক্ষণ সেই বুড়িকে হিন্দু কিংবা মুসলিম নিয়ে তর্ক করেছে, মারপিট করতে উদ্যত হয়েছে। সেই রকম একটা উদ্ভূত পরিস্থিতিতে ভারতবর্ষের যে প্রাণীনতা, সজীবতা, সাম্প্রদায়িক সম্প্রীতির সৌহার্দ্যবোধ, সেটা কিন্তু বুড়ির মধ্যে প্রকাশিত করেছেন। অর্থাৎ ধর্মে ধর্মে বিভেদ নয়, ভারতেই শেষ কথা, ভারতবর্ষেই শেষ কথা। সেই কারণে বুড়িটাই হয়ে ওঠে প্রকৃত সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য সম্পন্ন ভারতের প্রতীক, যে কারণে গল্পের নামকরণ ভারতবর্ষ অত্যন্ত অর্থবহ, অত্যন্ত সার্থক। একটা কথা খুব সুন্দর করে দেখবে, বুড়িটা কিন্তু নড়বড় করে চলছে, অর্থাৎ ভারত কিন্তু নড়বড় করে চলে। সেখানে যতই অর্থনৈতিক অসঙ্গতি হোক, যতই আমাদের অন্য দুর্বলতা থাক, ভারত তার নির্দিষ্ট গতিতে এগিয়ে চলে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা শক্ত ভিতের উপর। ভিড় সরে, অর্থাৎ আমরা নিজেরা যতই ঝামেলা করে সাম্প্রদায়িক হানাহানি করি, ভারতবর্ষের ঐতিহ্য বোধ কিন্তু, সাম্প্রদায়িক সম্প্রীতির বোধ, মানবতার বোধ কিন্তু আস্তে আস্তে সে তার পথ করে নেয়। কীভাবে পথ করে নেয়? শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। অর্থাৎ আলো, শেষ রোদের আলো কিন্তু উদ্ভাসিত করেছেন। অন্ধকারের আগে কিন্তু আলোয় উদ্ভাসিত করতে চেয়েছেন আমাদের মানব আত্মাকে, ভারতীয় আত্মাকে। সেই আলোর পথ বেয়ে যেন আলোর পথযাত্রী হয়েছেন সেই ভারতের প্রতিনিধি, সেই বুড়ি। এখানেই ভারতবর্ষের সার্থকতা, এখানেই ভারতের চিরন্তন শাশ্বত বোধ প্রকাশ পেয়েছে। আশা করি আমাদের এই আলোচনা ছাত্রছাত্রীদের বোধগম্য হয়েছে। যদি কোথাও কোনোভাবে এই আলোচনা বোঝা না যায়, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমরা তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই পড়াশোনার মধ্যে থাকবে। আমাদের এই ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমরা বিভিন্ন শ্রেণীর বিভিন্ন বিষয়, মূলত বাংলা সাহিত্য পুঙ্খানুপুঙ্খভাবে, গভীরতরভাবে আলোচনা করার প্রয়াস করছি। ধন্যবাদ।